৪২ দিন পর অবশেষে কর্মবিরতি আংশিক তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার জেনারেল বডি বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে। গত ৯ আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার পর থেকে কর্মবিরতি পালন করছিলেন তারা। গত ৯ দিন ধরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে। বুধবার বৈঠক হয়েছে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গেও। আপাতত তারা কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ধর্ণামঞ্চ উঠবে আজ থেকেই। বিকেল ৩টে নাগাদ ধর্ণামঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের একটা মিছিল হবে, তার মাধ্যমেই অবস্থান তুলে নেওয়া হবে। শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দেবেন আন্দোলনকারীরা। বুধবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিব মনোজ পন্থের বৈঠকের পরেই হাসপাতালগুলির চিকিৎসা পরিকাঠামো এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ পদক্ষেপ করল নবান্ন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বসানো হবে প্যানিক বাটন। অভ্যন্তরীণ অভিযোগ গ্রহণ কমিটি এবং অন্য কমিটিগুলোকে সম্পূর্ণ সচল রাখতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় যাতে কোনোভাবে কোনো খামতি না থাকে তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার। কেন্দ্রীয়ভাবে একটি হেল্পলাইন নাম্বার চালু করতে বলা হয়েছে। প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই হেল্পলাইন নাম্বার দ্রুত চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে একটি চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব। প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে সিকিউরিটি অডিটও করা হবে। এর দায়িত্বে অবসরপ্রাপ্ত আইপিএস তথা প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। ত্রাণ কাজে কোন রকম গাফিলতি সহ্য করবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ নিয়ে নিজের কড়া অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। বলেন, কোনো জায়গায় যেন ত্রাণ নিয়ে একটাও অভিযোগ না আসে, আমি সরাসরি জেলা শাসক ও পুলিশ সুপারকে দায়িত্ব দেব। মুখ্যমন্ত্রী আরো বলেন, যথেষ্ট ত্রাণ পাঠানো হয়েছে, প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে, তাই কোনো অভিযোগ যেন নবান্ন পর্যন্ত না যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এমন অভিযোগ উঠলে জেলা প্রশাসনের আধিকারিকদের থেকে তার উত্তর জানতে চাওয়া হবে। সেই সঙ্গে উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় নৌকো ও অন্যান্য সামগ্রীর দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর গলায় আবার শোনা যায় ম্যাডমেড বন্যার কথা। তিনি বলেন, ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয়েছে, কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে? আমরা জানতে চাই, কৈফিয়ত চাই। কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার প্রশ্ন তুলে এরপরই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বিষয়টি নিয়ে বড় আন্দোলনে যেতে হবে। বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। ৫০০ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেপ্তার করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ। এই মামলায় ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। পাল্টা ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতানও। আগামী ১৮ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, সঞ্জীব ও কলতানের মধ্যে গত ১০ মাসে ১৭১ বার ফোনে কথা হয়েছে, ফলে দুজনে একে অপরকে চিনতেন। সল্টলেকের ধর্নাস্থলে হামলার পরিকল্পনার ক্ষেত্রে সঞ্জীব যদি অর্জুন হন, কলতান তবে কৃষ্ণের ভূমিকা পালন করেছেন। কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, উনি তো কোনো হামলার নির্দেশ দেননি। একটা অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে, তাতে হামলার কথা বলা হচ্ছে নির্দেশ মতো কাজ করতে, কিন্তু কোনো নির্দেশ তো দেওয়া হয়নি। নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ, প্রেসক্রিপশনও লিখতে পারবেন না। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আরজি কর হাসপাতালে দুর্নীতি এবং খুন ও ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে এখন সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। বিজ্ঞপ্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। সে কারণে নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তার নাম অপসারণ করা হলো।
বিজয়া দশমী আর দীপাবলির মধ্যবর্তী সময়ে নানা কাজ মিটিয়ে লঙ্কা থেকে অযোধ্যায় পাড়ি দিয়েছিলেন রামচন্দ্র। 14 বছর পর সঙ্গে ছিলেন সীতা, লক্ষ্মণ, হনুমান ও বানর সেনা। এবছর সেই সময়ে পর্দায় মুক্তি পাচ্ছে রামায়ণ দ্য লেজেন্ড অব প্রিন্স রাম। প্রায় 32 বছর পর ইন্দো জাপানি প্রযুক্তিতে তৈরি এই বিশেষ অ্যানিমেশন ছবিটি তৈরি হয়েছিল 1992 সালে। তারপর চলতি বছর 18 অক্টোবর প্রথমবার হিন্দি, তামিল, তেলেগু এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে বড় পর্দায়। ভারতীয় দর্শকদের মধ্যে এই 3 দশকের পুরনো ছবি নিয়ে আগ্রহ রয়েছে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনাকে নিয়ে কি করা হবে তা নিয়ে কিছুই জানায়নি ভারত। তবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘে চাইছেন ভারতেই থাকুন হাসিনা। গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন হাসিনা। তখন থেকে ভারতেই আছেন তিনি। ইতিমধ্যে বাংলাদেশের সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। অন্যদিকে হাসিনার বিরুদ্ধে প্রায় 190টা মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করাতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার। হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকেও বলা হবে বলে জানান ইউনূস। তবে হাসিনাকে নিয়ে নীরব ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করল আমেরিকার আদালত। ভারতের নিষিদ্ধ খালিস্তানপন্থী জঙ্গি নেতা গুরুপদবন সিং পান্নুনের হত্যার চেষ্টার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তাকে তলব করা হয়েছে। অজিত দোভালের সঙ্গে আরো কয়েকজনকে তলব করা হয়েছে। তারা হলেন সামন্ত গোয়েল, বিক্রম যাদব এবং ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তা। 21 দিনের মধ্যে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। শুধু তাই নয়, নিউ ইয়র্কের আদালত সামন্ত গোয়েলকে প্রাক্তন র প্রধান এবং বিক্রম যাদবকে র এজেন্ট বলে উল্লেখ করেছে। ভারতের বিদেশ মন্ত্রক এই প্রসঙ্গে বলে, এই তলব সম্পূর্ণ অনভিপ্রেত। ভারতের বিদেশ সচিব বলেন, এই ঘটনা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ করি। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।